আচ্ছা, সরস্বতী পুজোর ছবিটা কি? একেবারে কচিকাঁচা পড়ুয়া থেকে ষোড়শী অষ্টাদশী প্রত্যেকেই জোড় হাত করে উচ্চারিত করছে অঞ্জলি মন্ত্র, সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে। কিন্তু দেখা গেল আজকে একটি বাচ্চা ছেলে স্কুলের গেটে তালা, বাইরে একেবারে কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে। কেন? স্কুলে পুজো হচ্ছে না। বাগদেবীর আরাধনায় এই কোন ছবি দেখলো বাংলা? ভোট পুজোর চেনা ছবি সরস্বতী পুজোয় পুলিশি পাহারায় হলো পুজো। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পর নন্দীগ্রাম, বোলপুর, অস্ত্র হাতে পুলিশ, র্যাফ নামিয়ে গেট আটকে সরস্বতী পুজো হরিণঘাটাতেও। কোটি কোটি টাকার খেলা তৃণমূলে, কিন্তু কাকে টাকা? দলীয় পদ থেকে মন্ত্রিত্ব, সবই টাকার ম্যাজিক। কি বললেন মদন মিত্র? নৈহাটিতে তৃণমূল কর্মী খুন, অভিযুক্ত যোগের অভিযোগে অর্জুনের বিরুদ্ধে পড়ল পোস্টার। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে শুরুতেই বিষয়। পুলিশি পাহারায় সরস্বতী বন্দনা হলো, জেলায় জেলায় দেখা গেল এই ছবি। রাখছি আপনাদের সামনে। অস্ত্র হাতে পুলিশ, র্যাফ নামিয়ে গেট আটকে সরস্বতী পুজো দেখলো এই বাংলা। কেউ দিয়েছেন 25 লাখ, কেউ 50 লাখ। কে বলছেন? মদন মিত্র। কাকে দিয়েছেন? টাকা দিয়েও অনেকে নমিনেশন পায়নি। চাঞ্চল্যকর দাবি করছেন, বিস্ফোরক দাবি করছেন মদন মিত্র, প্রাক্তন পরিবহন মন্ত্রী। আইপ্যাকের গুজরাট, বিহারের কর্মীরা তৃণমূলের থেকে টাকা তুলেছে, এমনই বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি করছেন মদন মিত্র। নৈহাটিতে তৃণমূল খুনে অভিযুক্ত রাজেশের সঙ্গে অর্জুনের ছবি দিয়ে একেবারে পোস্টার পড়েছে, যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এবং এই দাবিও উঠছে যে মূল অভিযুক্তকে গ্রেফতার কবে করবে পুলিশ। আমরা আসছি আলোচনায়, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো বঙ্গে, বাংলায় সরস্বতী পুজোয় যে নজিরবিহীন ছবি দেখা গেল। হাইকোর্টের নির্দেশে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পুলিশি প্রহরায় আরাধনা হলো বাগদেবী। ভেতরে বিনা পানির আরাধনার, বাইরে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ বাহিনী। কলেজের সামনের গেটে এবং ব্যাক গেটে পুলিশি প্রহরা দিল রীতিমতো। একই সঙ্গে 4 জায়গায় ছবি দেখছেন আপনারা, যে কথা শুরুতেই বলেছিলাম। জেলায় জেলায় হরিণঘাটা, নন্দীগ্রাম, বোলপুর। বোলপুরে তো স্কুলের গেটের বাইরে পুজো হলো। বাগদেবী এবং তারই সঙ্গে সশস্ত্র পুলিশ কর্মীরা যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোর যে আয়োজন করা হয়েছে, এবং সেখানে ল বিভাগ তারা পুজোর আয়োজন করেছে। কলেজের ভিতর, বাইরে, চারিদিকে যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকে শুধুই পুলিশ। পড়ুয়ারা তারা এসে রবিবার দিনকে এখানে পুজোর আয়োজন করা হয়, সেই পুজো হয়, এবং সেখান থেকে হাইকোর্টের যে নির্দেশ ছিল পুলিশের ঘেরাটোপের মধ্যে দিয়ে এই পুজোর ব্যবস্থাপনা সেটা সারতে হবে। এবং সেক্ষেত্রে একেবারে কলেজের যে সামনের গেট রয়েছে, মেন গেট, সেখানে পুলিশ গার্ড রেল সবটাই রয়েছে, এবং পাশের যে গলিতে যেটা হচ্ছে আরও একটি গেট রয়েছে, সেখানেও পুলিশ রয়েছে। পড়ুয়ারা তারা আসছেন এবং এসে গতকালকেও তারা ছিলেন, আমরা দেখেছিলাম গতকালকে এই কলেজের মধ্যে এই যে সংঘাত এমন জায়গায় পৌঁছায় ল বিভাগের সঙ্গে ডে বিভাগের, যার জেরে কিন্তু ডে বিভাগ তারা কলেজের বাইরে রাস্তার মধ্যে পুজোর আয়োজন করেছে। শিক্ষামন্ত্রী আসেন, মালা রায় আসেন, এবং এই কলেজের মধ্যে তারা অনেক পড়ুয়ারাই তারা বলেন যে নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তোলেন। তারা অনেকেই যে বিষয়টা বলছেন যে তাদের যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, তাদেরকে হুমকির সম্মুখীন হতে হয়েছে। এবং তার পাশাপাশি যে এখন ল বিভাগের যেটা পড়ুয়াদের অভিযোগ, যে তারা এখনও পর্যন্ত আতঙ্কে রয়েছে, কারণ প্রতিমা চলে যাওয়ার পরবর্তীকালে তখন কি হবে, কারণ তখন পুলিশ এখানে থাকবে না। পড়ুয়ারা এখন এসছেন এবং এসে রবিবার দিন পুজোর আয়োজন করা হয়, পুজো হয়। আজকে নিরঞ্জনের যে প্রক্রিয়া সেটা করা হচ্ছে, কিন্তু পুলিশ চলে গেলে তারা যারা বলছেন তারা কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন, যে আগামী দিনে কি হবে। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ, এমনকি ডে বিভাগের পড়ুয়াদের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ যখন তুলছেন ল বিভাগের পড়ুয়ারা, অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদ সাব্বির আলী, তিনি যেটা বিষয়টা জানাচ্ছেন যে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে অভিযোগ বলে তিনি দাবি করছেন। অর্থাৎ সরস্বতী পুজোর আয়োজন, সেই আয়োজন বিভিন্ন জায়গায় প্রত্যেক বছর যে দৃশ্য দেখা যায়, এবছর কিছুটা পরিবর্তন হয়েছে। এবং সেক্ষেত্রে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দেবী বন্দনা, বাণী বন্দনা হচ্ছে পুলিশি প্রহরার মধ্যে দিয়ে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আর এই সরস্বতী পুজোকে ঘিরেই এত ভয় কেন, এত আতঙ্ক কেন পড়ুয়াদের মধ্যে? পুলিশি পাহারা থাকলেও, একদম সশস্ত্র পুলিশি পাহারা, তাতেও কেন ভয় কাটছে না পড়ুয়াদের? কি বলছেন তারা? পাশাপাশি আপনাদের সামনে রাখবো যাকে নিয়ে ভয় বলে পড়ুয়ারা অভিযোগ করছেন, সেই দক্ষিণ কলকাতার তৃণমূলের সহসভাপতি সাবির আলী কি বলেছেন। পরপর কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই পুলিশি প্রহরা
প্রতিমা নিরঞ্জন পর্যন্ত। কলেজের গেটের মধ্যে এসে বহিরাগতরা হুমকি দিয়ে যাচ্ছে বাঁশ তুলে মেরে ফেলে দেব। কলেজের গেটের বাইরে পুলিশি প্রহরা না থাকলে ঠিক কতটা সেফ এই নিয়ে তো চিন্তা আমাদের মধ্যেও রয়েছে। আমরা সেফ ফিল করছি না। এই বছর ওনাদের দাবি ওনারা প্যান্ডেল করবেন এবং আমাদেরকে পুজো করতে দেবেন না। আমরা যখন সেই নিয়ে সেটাকে অপোজ করতে যাই যে আমরাও পুজো করতে চাই, সেই জায়গায় আমাদের মেলে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব, তোদেরকে 150 টাকায় বেচে দেব, এদের মতো 10টাকে দাঁড় করাবো, দিয়ে এদেরকেই রেন্টে দেবো। মোহাম্মদ শাবির আলীর নেতৃত্বে বলা হয়। বৈঠকে বসে গতকালকে শুনছিলাম গভর্নিং বডি মালা রায় তিনি বৈঠক করতে চেয়েছেন বা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সেই সমাধানটা কিভাবে চাইছেন আলোচনার মাধ্যম দিয়ে? আমরা চাই বহিরাগতদের প্রবেশ নিষেধ হোক এবং সেই ক্ষেত্রে আমাদের কলকাতা হাইকোর্ট এবং অফিসিয়াল কোনো যদি নির্দেশ আসে সেই ক্ষেত্রে আমরা মানতে রাজি আছি। অভিযোগগুলো করা হচ্ছে ডে কলেজের বিরুদ্ধে অভিযোগ থেকে শুরু করে আপনার বিরুদ্ধে অভিযোগ, সেটা নিয়ে বলতে চাই না, কিছু বলতে চাই না। মানে পুজো হচ্ছে সেটা সবাই দেখছে, বাংলার মানুষ। এরকম অভিযোগ করা হচ্ছে এটা কাঙ্ক্ষিত ছিল, পুলিশ প্রহরা পুজো এরকম তো কখনো দেখিনি সরস্বতী পুজোতে, মানে এইটা হলো পুজো হচ্ছে। সাবির আলী বলছেন পুজো হচ্ছে, বাংলার মানুষ দেখছে। বাংলার মানুষ কি দেখছে? কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। বাংলার মানুষ কি দেখছে? সশস্ত্র পুলিশি পাহারায় পুজো হচ্ছে, তাতেও সংঘাত কমছে না, অশান্তি কমছে না। বাংলার মানুষ কি দেখছে? পড়ুয়ারা ভয় পাচ্ছে। সজলদার কাছে আসবো, আবার সেই থ্রেট কালচার। সজলদা, যে অভিযোগ করছে পড়ুয়ারা, আবার সেই থ্রেট কালচার না, ব্যাপারটা আবার নতুন করে সামনে এসছে। এটা প্রতিদিনের কালচার তৃণমূলের। আমি বলছি আপনি সিগনিফিকেন্ট কথাগুলো বলুন। যে একটি বাচ্চা মেয়ে, খুব অল্প বয়সী, কলেজে পড়ে, মানে ধরুন কত বয়স হবে, 18, 19, এইরকম 20, এই বয়স ছেলে মেয়ে, তারা কি বলছে ওখানে দাঁড়িয়ে? বলছে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেবো। কে বলছে? আপনি জেলা সহসভাপতি বললেন, আমি জানি না ও তৃণমূলের সহসভাপতি না ছাত্র পরিষদের সহসভাপতি, যে দলেরই হোক, টিএমসিপি, মানে একটা দায়িত্বপূর্ণ পদে একজন ছাত্র নেতা একজন ছাত্রীকে বলছে তোর ঘরে ছেলে ঢুকিয়ে দেবো। ঠিক সেই ভাষা যেটা তাপস পাল বলেছিল। আর বলছে কি 150 টাকায় বিক্রি করে দেবো। পাঁঠার মাংস 800 টাকার, আমার মা বোনের এই রাজ্যের মূল্য 150 টাকা, এই কথা বলছে। অথচ তাকে আপনারা টিভিতে দেখাচ্ছেন যার কথা থাকার কথা ছিল লকআপে, যার কথা থাকার কথা ছিল জেলে। বলছেন পুলিশি পাহারায়। দেখে তো ভালোই লাগছে যে দেখুন, যতই যাই হোক, মা সরস্বতী Z+ সিকিউরিটি পেয়েছেন, হ্যাঁ, তাকে এত পুলিশ ঘিরে রয়েছে। মা সরস্বতী উপায় নেই, হয়তো এরপরে বিনা রেখে বন্দুক ধরে রাখতে হবে তাকে, নিজেকে পুজো করতে হলে। যখন অমিত শাহ বলেন যে এই রাজ্যে দুর্গা পুজো হয় না, তখন সবাই রেড়ে করে যে মিথ্যে কথা বলে। সেটা মুখ্যমন্ত্রী প্রমাণ করেই চাললেন যে সেটা অমিত শাহ কখনো মিথ্যে বলেননি। শুধু দুর্গা পুজো নয়, সরস্বতী পুজো হওয়াটাও এ রাজ্যে বড় ভয়ঙ্কর। এখন দেখুন ছাত্র নেতারা তারা মুখ লুকিয়ে আছে কেন? তারা মুখ লুকোচ্ছে কেন? কারণ আজকে পশ্চিমবঙ্গের মানুষকে এরা লজ্জায় ফেলে দিয়েছে, এবং এদের মতন কয়েকটা মালের জন্য, কয়েকটা এদের মতন আসামির জন্য পুরো সমাজটা, ওদের সমাজটা কলঙ্কিত হয়। কারণ এরাই আপনার রানাঘাটের কলেজে একই কাজ করেছে। তারা সাবিরেরই অনুগামী, মানে নাম গোত্রীয় ব্যাপারে যদি দেখেন, সাবিরেরই দলের লোক। দলও এক, জাতও এক, খারাপ ভাবে নিন আর যাই নিন, এদেরকে যতক্ষণ না শায়েস্তা করা যাবে, একদম যেখানে আপনি বিষয়টা বলছেন যে এদেরকে যতক্ষণ না শায়েস্তা করা হবে, ঠিক এই জায়গাটাতেই আমি দেবনানন্দার কাছে আসব। দেবনানন্দা, মালা রায় সাংসদ, তিনি গেলেন, শিক্ষামন্ত্রী গেলেন, ব্রাত্য বসু, কথা হলো পড়ুয়াদের সঙ্গে। এত মারাত্মক ভুড়ি ভুড়ি সমস্ত অভিযোগ, এবং এই অভিযোগের পরে নিরাপত্তাহীনতার অভাব এখনো বোধ করছেন পড়ুয়ারা। তারা বলছেন আজকে দাঁড়িয়ে যে কালকে তো পুলিশ থাকবে না, তারপর আমাদের কি হবে? অর্থাৎ সরস্বতী পুজোর পাশাপাশি সিকিউরিটির কতটা অভাব বুঝতে পারছেন? এর তদন্ত হবে না মুখ্যমন্ত্রীর কলে? যেটা তুমি একটা কথা আমি প্রতিবাদ করছি সজলের, রবীন্দ্রনাথের কথা দিয়ে, জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মের ভাসাতে চায় বলের বন্যায়। হ্যাঁ, সাবির আলী অন্যায় করেছে, বাজে কথা বলেছে, এই ধরনের কথা যদি হয়ে থাকে প্রচন্ড অন্যায়। না না না, কিন্তু একটা ধর্ম নিয়ে
একটা ধর্ম না না এই কথা না, না, মানে- আমি তো আমি না, না, মানে আমি কি? condemn আপনি করছি। ছেড়ে দিন। সাবির আলী- সম্পূর্ণ ধর্মীয় দেবনারায়ণ দাস দল ব্যবস্থা নেবে? দেবনারায়ণ দাস দল কি ব্যবস্থা নেবে? না না দলের না, বহিষ্কার না, না, করা সেটা উচিত? আমার বক্তব্য। একটা লোককে নিয়ে সমস্ত মুসলমানকে আমি গালি তো দেওয়া সেটাই বললাম যে এদের না, ওই যে জন্য সাবির আলী সমস্ত বলে, সম্প্রদায়টা ফজল কলুষিত যেটা হয়। বললো, এটা আমি সম্প্রদায়গত। বললাম তো, হ্যাঁ, এদের জন্য দু একজন সাবির আলী খুব খারাপ। হ্যাঁ, তারা সব তৃণমূল। না না না, আপনি তারা আপনি সব নির্দিষ্টভাবে এই অভিযোগের না, কথা এটা যদি বলুন। ঘটে থাকে আমি যদি বলবো মানে? নিশ্চয়ই কেন হবে? ব্যবস্থা নেওয়া। কেন শোনো, হবে? শোনো, কিন্তু আমার বক্তব্য সজল আজকে বললোটা কি কি এই বললো? ধরনের যেটা সত্যি সাবির সেটাই আলীরা বললো। বাংলাকে না না, এই না, আবার কি? না না এই আপনি ধরনের এক মিনিট, কথা এক মিনিট। বলবো না। রানাঘাটে- এইটাই হলো- রানাঘাটে- এইটাই হলো মেনে নাও। রানাঘাটের যে না, না, কিছু ছেলেটি অন্যায় পুজো করেছে, দেয়নি, সাবির যেমন আলী বলেছিল। অন্যায় করেছে, রানাঘাট সাবির পুজো- আলী ভুল দাঁড়ান, বলেছে, দাঁড়ান, শুনুন না। সাবির আলী প্রচন্ড আরে দাঁড়ান না। এ নিয়ে কোনো সাবির আলী যা বলেছে, যদি আপনার তাই মনে হয় তাহলে তার আবার- বিরুদ্ধে যদি সেই অভিযোগ সত্যি হয়, সেটা সত্যি না মিথ্যে খতিয়ে দেখুক তৃণমূল, খতিয়ে দেখুক দল, ব্যবস্থা নিক, সামনে আসুক সত্যটা। কিন্তু এই নিয়ে তর্জা কতটা তুঙ্গে রাখবো আপনাদের সামনে। পাশাপাশি শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ কি বলেছেন। আলামিন মন্ডল বলে তৃণমূলের বুথ সভাপতি, তিনি নদিয়া জেলার হরিণঘাটার নগর উগড়াতে বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে কি বলেছেন আপনারা দেখেছেন। তৃণমূল ছাত্র নেতা সাবির আলী, তিনি কলকাতার কলেজে কি বলেছেন আপনারা দেখেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলিতে প্রত্যক্ষভাবে সরকারি দল ইনভলভ, এটা প্রমাণিত। কোথাও পুজোয় কোনো সমস্যা নেই, ইচ্ছাকৃতভাবে এখন মুশকিল হচ্ছে যারা ধর্মনিরপেক্ষ শক্তি সেই দলগুলোর মধ্যে এমন অনেকে থাকেন যারা বিভিন্ন ধর্মের, এখন তাদেরকে টার্গেট করে নিয়ে যে ও হিন্দু নয়, ও পুজো করতে দিচ্ছে না, ও এ নয়। আরে এইসব ছোটোখাটো যে গণ্ডগোলগুলো, এগুলো হচ্ছে কে পুজো করবে আর কোথায় করবে। যে এই জায়গাটায় একটা কলেজের 3টে সেকশন, তো মর্নিং বা 3টে কলেজ, আমরা এখানে করব, তোমরা দোতলায় যাও, আমরা এই মাঠে করব, তোমরা পেছনে যাও, এই ধরনের কিছু বিবাদ টিবাদ হতে পারে, কিন্তু পুজো করতে দেবো না এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। ইচ্ছাকৃতভাবে অহিন্দু কোনো ছাত্রদের টার্গেট করে অত্যন্ত কুরুচিকর একটা অপপ্রচার হচ্ছে। তৃণমূল বলছে কুরুচিকর অপপ্রচার হচ্ছে, কোথাও কোনো গন্ডগোল নেই, কোথাও কোনো সমস্যা নেই, ছোটখাটো গন্ডগোল। ছোটখাটো গন্ডগোলের জন্য কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হলো, মাননীয় বিচারপতিকে নির্দেশ দিতে হলো, সশস্ত্র পুলিশি পাহারায় সরস্বতী পুজো হবে কলেজে এবং ভিডিওগ্রাফি হবে। চয়নদা, দেখুন, যেটা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কলকাতা, পশ্চিমবাংলায় এই ধরনের পরিবেশ আমাদের লোকে টিটকিরি দিতে যে বামফ্রন্ট জিতলে আরও পরিষ্কার করে বলা হতো, সিপিআইএম জিতলে লক্ষ্মী পুজো বন্ধ করে দেবে, হ্যাঁ, সরস্বতী পুজো বন্ধ করে দেবে, কিন্তু আমাদের সময় কখনো এই ধরনের ঘটনা ঘটেছে বলে তো আপনারা খবর করতে পারেননি। আমি খুব স্পষ্টভাবে জানাচ্ছি, এই ধরনের প্রচার বা প্ররোচনা, এই ধরনের ঘটনাগুলো অত্যন্ত অনভিপ্রেত এবং যে ধরনের কথাবার্তা উঠে আসছে সেগুলো অন্তত ছাত্র রাজনীতির পক্ষে মানানসই নয়। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন সজলরা ছোট, কিন্তু সজলরা যখন ছাত্র রাজনীতি করেছে তখনও এই ধরনের ভাষা আমরা কারোর মুখে শুনিনি, এটুকুও বলতে পারি। কিন্তু এই যে কথাগুলো, অভিযোগগুলো এলো, এই অভিযোগগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা তো নেওয়া উচিত ছিল, কিন্তু নেওয়া হয়নি। এবং সবকটা জায়গাতে এই একটা উৎসবের আবহে এই ধরনের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি চলে আসা, এটা অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। যে ধরনের কথাবার্তা এই সব পুলিশি হস্তক্ষেপ বলুন বা আদালতের হস্তক্ষেপের ফলে আমাদের টেলিভিশন চ্যানেলে যে ধরনের আলোচনার সময় উঠে আসছে, সেটাও আমাদের মতো ধর্মনিরপেক্ষ দেশে কাম্য নয়। আমি খুব স্পষ্টভাবে বলছি, তাতে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। সুমন সর্দার ন্যাজাট, হাসিবুর রহমান আর ফরজেম শেখ, এরা দুজনই লালগোলা, তিনজন হচ্ছে, একজন লালগোলা, একজন ন্যাজাটের, দুজন লালগোলা, একজন ন্যাজাটের বাসিন্দা। সবাই বলছেন আমাদের পরিবারের রোজগারের সদস্য লেদার কমপ্লেক্স থানায় যে নর্দমা ম্যানহোল সাফ হচ্ছিল, সেখানে ঢুকে কাজে রাসায়নিক ইয়েতে মারা গেছেন, আমাদের সংসার চলবে কি করে? এটাই হচ্ছে মূল প্রশ্ন। একদম, এবং সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। তো এই যে বিশৃঙ্খলা হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, যেটা বারবার আপনারা অভিযোগ করছেন, কিন্তু এর সমাধান কোথায়? প্রশ্ন তো এখানেই। আপনাদের যোগেশচন্দ্রের ছবি দেখালাম, জেলায় জেলায় ছবিটা কি আজকের সরস্বতী পুজোর, কিভাবে পুলিশি পাহারায় সেখানে হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে রাখবো।
যোগেশচন্দ্রের পর এবার নদিয়ার হরিণঘাটা স্কুলেও একেবারে বেনজির ছবি দেখা গেল। স্কুলের ভেতরে বাগদেবীর আরাধনার গেটের বাইরে দাঁড়িয়ে লাঠিধারী পুলিশ, এমনকি র‍্যাব পর্যন্ত নামাতে হলো। নন্দীগ্রামের ছবিটা দেখুন, সেখানেও সেই একই ছবি, পুলিশি পাহারা। বোলপুরে সেখানে যে ছবি দেখা গেল, বাইরে পড়ুয়া গেট ধরে দাঁড়িয়ে রয়েছে। শুরুতে যে কথা বলছিলাম, স্থানীয়রা পুজোর আয়োজন করেছে, অর্থাৎ সর্বত্র যে কথা তৃণমূলের নেতারা বলছেন কোথাও নাকি কিছু হয়নি, কিন্তু কিছু তো হয়েছে, না হলে এই ছবি দেখা গেল কিভাবে? এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদার, যে প্রশ্ন বারবার উঠছে যে ভোটের সময় আমরা সশস্ত্র পাহারা দেখি কলেজে কলেজে স্কুলে, আর এখানে সরস্বতী পুজোর সময় পুলিশ পাহারা দিচ্ছে, যেখানে কাঁথি সমবায় নির্বাচনে সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট হয়েছে, আর সেখানে পুজো হচ্ছে পুলিশি পাহারায় সেই হাইকোর্টের হস্তক্ষেপে। কারণ হচ্ছে দুর্নীতিটা সমস্ত স্তরে চলে গেছে। তুমি বললে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে, আমি বলি সরস্বতী মহাভাগে অর্থ উপার্জনে। আজ কারণটা হচ্ছে তাই। তুমি বলো, না হলে তুমি বলো টিএমসিপির সহসভাপতি, কিসের টিএমসিপি, কিসের এসএফআই, কিসের সিপি? তুমি আজকে বলো, আজকে 10 বছর ধরে কোনো ইলেকশন নেই, নির্বাচন নেই কোথাও। আজকে এ প্রাক্তনই বলছে 6 থেকে 7 বছর আগে পাস আউট হয়ে গেছে। এর কিসের ইন্টারেস্টে ওখানে পড়ে রয়েছে? ঘর বাড়ি ছেড়ে সে ওখানে নেতৃত্ব দিচ্ছে। কিসের জন্য নেতৃত্ব দিচ্ছে? নির্বাচন তো হবে না, তাহলে কিসের জন্য? তাহলে একটা অ্যাটাচমেন্ট আছে, সেটা হচ্ছে টাকা, দুর্নীতির টাকা, আর্থিক প্রলোভন। রানাঘাট বলো, নন্দীগ্রাম বলো, যে কেউ বলছে 20 লাখ 10 লাখ এরমভাবে টাকা দেবে, ডোনেশন করবে যারা ব্যবসায়ী, যারা অর্থ বিত্তশালী লোক, তারা দেবে, তাদের কাছে বলবে আমরা এরা করবো, বলে ঠিক আছে নিয়ে নাও, বাবা এ শাসক রাজনীতি করে, বাবা এর বিরোধী রাজনীতি করে, একে দিয়ে দাও। সেই টাকা নিয়ে, সেই অর্থ নিয়ে দুর্নীতি, মানে অর্থাৎ আপনি বলছেন যে টাকার খেলা যেমন এই পুজোকে ঘিরে উঠছে, যে কারণে এত বিবাদ, যে কারণে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে, আর এই টাকা নিয়ে, এই কোটি কোটি টাকার খেলা নিয়ে বিস্ফোরক কথা বলেছেন মদন মিত্র 31শে জানুয়ারির পর। আজকে আবার তৃণমূলের পদ থেকে মন্ত্রিত্ব পেতে কাড়ি কাড়ি টাকা, এবং রাতারাতি কেউ 100 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন, এমনটাই জানিয়েছিলেন মদন মিত্র। কিন্তু কারা টাকা নিচ্ছে তা নিয়ে বিস্ফোরক আজ মদন মিত্র। আমাদের পার্টিতে সব কিছু ছিল না, আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো। এজেন্সি মানে? এজেন্সি, অনেকগুলো এজেন্সি, মানে ভোট কুশলী সংস্থা, যেটা ভোট কুশলী সংস্থা, তারা নাকি জিতিয়ে দেবে। বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা। একটা জায়গায় 8টা নাম আছে, মানে এই ভোট কুশলী সংস্থা আইপ্যাক, একদম এরাই গোটাটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে অনেক ইম্পর্টেন্ট ছেলে, নামি দামি ছেলে, তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছে। কাকে দিয়েছে? এই ছেলেদের, এজেন্সির ছেলেদের। আইপ্যাকই হবে, আইপ্যাকই ছিল তখন। এবং তারা কেউ নমিনেশন পায়নি, লজ্জায় কাউকে বলতেও পারছে না, এত বড় বড় নাম তাদের। না এই আইপ্যাক মানে মমতা, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আইপ্যাকের হাতে টাকা দাও? কোথাও তো বলেননি। কি দুঃখিত হয়েছেন আপনার এই বক্তব্য শুনে? মনে হলো, দেখুন আমার তো উনি সেভাবে বলেননি, আর আমি অনেক ক্ষুদ্র তার কাছে, কিন্তু আমার কেন জানি না নিজের বিবেকের কাছে আমি দংশিত হচ্ছি যে অনেকে আমায় বলছে তোমার কথার মানেটা যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। কিন্তু এই আইপ্যাক আসার আগে আমাদের এরকম টাকাও দরকার হতো না, আমাদের এত সাজানো স্টেজ, এত কিছুই দরকার হতো না। যতবার জিতেছি, ধরে মমতা যে 7 বার জিতেছেন, তখন আইপ্যাক কোথায় ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কোনো চক্রান্ত যদি হয়, মদন মিত্র কিন্তু চুপ করে বসে থাকবে না। যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলই তো আইপ্যাককে এনেছে তো সেই অর্থে আইপ্যাককে অভিষেকই এনেছে। মমতা ব্যানার্জি তাৎক্ষণিক একটা নিশ্চয়ই সাপোর্ট ছিল, কারণ দলের মঞ্চে তারা মিটিং করেছে। এখন মমতা ব্যানার্জি অন্য কনফিডেন্সের লোক, উড়িয়ে নিয়ে যাবে 4টা। এই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্য রাজনীতি বা তৃণমূলের অভ্যন্তরের প্রেক্ষাপটে আছে, কাজ করছে, যে যার মতো কাজ করছে। আমার মতো তো একটা ওই কুয়োর ব্যাংক নয়, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এইভাবে দলের মধ্যে খালি ফাঁসাও ফাঁসাও ফাঁসাও,
একে ফাঁসাও ওকে ফাঁসাও, এই ফাঁসাতে ফাঁসাতেই 26 এসে যাবে। এই এ বললো, ও কি বললো, সে কি বললো, বেস্ট হচ্ছে প্রেসে কিছু না বলা। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আজ সরস্বতী পুজো আমি 1 মাস একদম মুখে ক্লিপ এঁটে থাকবো। আমার সামনে যদি খুনও হতে দেখি আমি লিখিতভাবে জানিয়ে দেবো স্থানীয় তারাকে, মুখ খুলবো না। মুখ খুললে মুখের থেকে তো শুধুমাত্র বর্ধমানের সীতাভোগ বেরোবে না, তাই না? মুখ খুললে কিছু তোমার মির্চ মশলা, কিছু ঝাল ফিশ ফ্রাই, সব রকমই বেরোবে। আমি অনুব্রতও হতে পারবো না, আবার আমি পরমব্রতও হতে পারবো না। তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না, মানুষ নেবে না, মানুষ মমতার সঙ্গে। বিস্ফোরক সমস্ত তো দাবি করলেন, অভিযোগ করলেন মদন মিত্র, কিন্তু এর আগে 31 তারিখ তিনি ঠিক কি বলেছিলেন দেখুন। দলের মধ্যে একটা ব্যাপক মানি ট্রানজাকশন হচ্ছে। আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম, আমার কোনো ক্ষমতাই ছিল না, রাতারাতি আমি এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছি, তা এখন আমার পদ চাই। তা আমি বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে। না ভাই মন্ত্রী হতে গেলে, একটা ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে। আমি 10 কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হলো কি হলো না পরের কথা, আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। এটা এফআইআর করা যাবে না, কারণ এর কোনো ডকুমেন্ট নেই। একেবারে নিচের তলার পদ, ব্লকের পদ, সমিতির পদ, পঞ্চায়েতের পদ, জেলা পরিষদের পদ, জেলা তৃণমূল ছাত্র পরিষদ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ, এক একটা সেলের, ধরুন ডালহাউসি এরিয়া অমুক সেল, আমি নাম বলছি না, তার প্রেসিডেন্ট হওয়ার জন্য 10 লাখ চাইছে। হ্যাঁ, তার কারণ উঠে যাচ্ছে তো গুড ইনভেস্টমেন্ট। দেবনারায়ণদা, আপনি নিশ্চয়ই পুরোটা শুনলেন, যতটা মদন মিত্র বললেন, যতটা আমরা দেখালাম। সজলদা বলছেন না তো, বা চয়নদাও বলছেন না, কোনো বিরোধী দলের কোনো নেতা বলছেন না, মদন মিত্র বলছেন, তৃণমূল বিধায়ক, প্রাক্তন পরিবহন মন্ত্রী। এরকম টাকার খেলা চলে দলে, কোটি কোটি টাকা। ওই সত্যকে হিসড়ে টেনে নিয়ে যাও গঙ্গার বাতাসে, গা জোড়াতে, তারপরে কষে মারো দুগালে থাপ্পড়। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। সত্যকে হিসড়ে টেনে নিয়ে যাও গঙ্গার বাতাসে, তারপরে কষে মারো দুগালে থাপ্পড়। সত্য কি? সজলদা বলবেন, চয়নদা সময় পাবেন, একটু দেবনান্দাকে বলতে দিন। এই যে এত সত্য, এই থাপ্পড়। এখন মদনবাবুর কি অবস্থা, এই জিনিসটা তো মুখ্যমন্ত্রীকে বলা উচিত। উনি মাঝে মাঝে ফোঁস করছেন, অমুক করছেন, আমি তো কিছুই না। কিন্তু আমার মানে আপনি বলছেন ওনার দাবিটা সত্যি, মুখ্যমন্ত্রীকে বলা উচিত। সত্যকে হিসেবে নিয়ে যেতে হবে, এটা বললে তো হবে না, প্রমাণ ওনাকে করতে হবে। মানে গঙ্গার বাতাসে নিয়ে যাও, তারপরে কষে প্রমাণ করতে হবে। শুধু মিডিয়া বললে হবে না, আপনি প্রমাণ করুন। এটাকে মিডিয়ার খাবার দিচ্ছেন, আপনাকে প্রমাণ করতে, শুধু খালি একটা শুনুন, মদন মিত্র তো আজকের নেতা নন, একেবারে তৃণমূলের জন্মলগ্ন থেকে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। মারাত্মক সব অভিযোগ করছেন, ফাঁসানোর অভিযোগ করছেন। এই এজেন্সিকে সামনে কেন আনা হয়েছে, আইপ্যাকের নাম করে বলছেন যে তারা টাকা নিয়েছেন। মুখ্যমন্ত্রীকে বলুন, আপনার সঙ্গে বলুন। কিন্তু কি হচ্ছে, বিধায়ককে, একজন বিধায়ক হতে পারে তার অনেক দোষ ত্রুটি আছে, ময়ের সমস্যা আছে, সব ঠিক আছে, কিন্তু তাকে এইভাবে চড় মারবেন তৃণমূলেরই একজন সমর্থক বলবেন, এটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়। আমরা এটার প্রতিবাদ আমি এটা ঠিক আমি বলছি যে এটা ঠিক যে বর্ধমানের সীতাভোগ মদনদা মুখ খুললে বেরোবে না। মদনদা মুখ খুললে যেটা বেরোতে পারে সেটা নিয়ে আমি বলবো না, কারণ সেটা বিভিন্ন রাসায়নিক থাকে, আমি সেগুলো বলবো না। কিন্তু যে কথাগুলো বলেছেন সেগুলো বড় মারাত্মক। আজকেই শেষবারের মতন বলেছেন আগামী 1 মাস আর বলবেন না। বলেছেন মন্ত্রী হতে গেলে 10 কোটি দিতে হয়। বেচারা
দিতে পারিনি দেবনারায়ণ সরকার, তাই এখানে মন্ত্রী না হয় হতাশায় তাকে চড় মারবে বলছে। কিন্তু বিষয়টা কোথায়? বিষয়টা হচ্ছে আপনারা সবটা দেখালেন না, বিভিন্ন চ্যানেলে বলেছে শ্যাওলা ধরে গেছে তৃণমূলে, উঠছে তৃণমূল থেকে। বলতে দিন। উনি বলেছেন দেবনারায়ণ সরকার সেদিন ছিলেন না যেদিন মদন মিত্ররা আন্দোলনে ছিলেন তৃণমূলের, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সেদিনের একটা পুরনো প্রাক্তন নেতা তিনি যদি বলেন আজকে এই কথা, সেই কথাকে আমি অস্বীকার করব কি করে? এবং সত্যিটাই বলে দিয়েছে, টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, কিন্তু সত্যি কথাটা খেয়ে হোক না খেয়ে হোক তিনি বলেই দিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন ফেরাদ হাকিম দেখুন। উনি আজকে আইপ্যাকের কথা বলেছেন, আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি। জল জীবন মিশন যে স্কিম মোদিজি এবারের বাজেটে 28 সাল অবধি রেখে দিলেন, সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার আইপ্যাকের অ্যাকাউন্টে কাকদ্বীপ স্টেট ব্যাংকে থেকে 11 কোটি টাকা দিয়েছে 21-এর ভোটের সময়। চেক নম্বর বলে দেবো, আমার কাছে ডকুমেন্ট আছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এসবিআই, সেখানে এক ঠিকাদার আইপ্যাকের অ্যাকাউন্টে 11 কোটি টাকা দিয়েছে। বাইরে বলাটা উচিত না, যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। সুতরাং কে কি করেছে না করেছে এটা আমি আপনার সাথে আলোচনা করব না, আর এটা কে বলেছে তার ব্যাপারে কোনো জবাবও দেবো না। মন্ত্রী চিফ মিনিস্টার সিলেক্ট করে, এখানে কোনো এগুলো আসলে কি হয় জানেন তো, এগুলো বলা উচিত না, দলের মধ্যেই এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এগুলো বাইরে উচিতই না। আমরা জানি না দলে সমস্ত হয় কিনা, কিন্তু ফিরহাদ হাকিম যে কথা বলছেন দলের মধ্যেই বলা উচিত, তাতে তো ইঙ্গিত স্পষ্ট। জয়ন্দা দেখুন, আমাদের সত্যি কি বলি বলুন তো, মদন মিত্র আমাদের থেকে সিনিয়র পলিটিশিয়ান, উনি আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন ছাত্র থেকে যুবতে যাচ্ছেন, এরকম একটা বিষয়। এবং আমি যে চত্বরে রাজনীতি করেছি উনি সেখানে ওনার গুরুত্বটা এতটাই কমে গেছে। আমার খুব মনে পড়ছে জানেন পাপিয়া, আপনি তখন এবিপি আনন্দে বোধহয় এসে গেছেন, সে সময় ওই যখন একবার বিক্ষোভ উনি সংগঠিত করছেন, ফোনে উনি আমাদের এক সিনিয়র লিডারকে ফোন করে বলছেন দেখছেন তো মানুষ জাগছে। এখন উনি জেগেছেন, ওনার কথার কি গুরুত্ব দেবো বলুন তো? কদিন আগে উনি আরজি করের যে নির্যাতিতা তার মা বাবাকে যে ভাষায় আক্রমণ করেছেন, যে ভাষায় কথাবার্তা বলেছেন, এই সব কথাবার্তা বলে উনি টাকাটা চেনেন, টাকাটা অফার করেন। এবার হতাশা ইত্যাদি প্রভৃতি দলের মধ্যে সেগুলো বলতে পারছেন না, সে কারণেই বোধহয় বলছেন। আমরা খুব গুরুত্ব দিচ্ছি না, কালকেই যদি আপনারা চেপে ধরেন যে আপনি তো এই বলেছিলেন, উনি বলেছিলাম নাকি, যখন বলেছিলেন তখন বলেছিলেন। কুণাল ঘোষ একই কাণ্ড করেন, টাকার খেলা চলে, ঝাঁপিয়ে পড়ে তৃণমূল এই টাকার খেলার জন্য। এই টাকাটা রোজগার করতে হবে, রাজনীতিটা ওদের রোজগার করার জায়গা, সেই জন্যই ঝাঁপিয়ে পড়ে, সেই জন্যই ব্যালট খেয়ে নেয়। সেজন্য আমাদের একজন তরুণ আইনজীবী নেতাকে শুনতে হয় সোনারপুরে কমিউনিটি সেন্টারে, তুই কতবার উকিল হয়েছিস দেখে নেবো, তুই বেরোবার সময় তোকে তোর পা ভেঙে দেবো, এইসব কথাবার্তা শুনতে হয়। আমরা তো এগুলো দেখেছি, কারণ কোটি কোটি টাকা। একদম জয়ন্দা বলছেন টাকার খেলা, কিন্তু নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে কিসের খেলা? মূল অভিযুক্ত রাজেশ সাউ অর্জুন সিং এর ঘনিষ্ঠ এই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে। এবং ছবিতে দেখুন, দেখা যাচ্ছে তিনি দেখিয়েছেন মজদুর ভবনের পার্টি অফিসে অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে রয়েছে রাজেশ সাউ, আর এই নিয়ে নৈহাটি জুড়ে প্রচার চলছে। নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ অর্জুন সিং এর ঘনিষ্ঠ, আর এই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে। ছবিতে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে মজদুর ভবনে পার্টি অফিসে অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে রয়েছে রাজেশ সাউ। অর্জুন সিং কি বলছেন? না, আমি তো তখন তৃণমূলে ছিলাম। সলিলদা, কে কখন ছিল, কোথায় আসছে পরিষ্কার সবাই জানে, কিন্তু প্রশ্নটা এখানে যে মূল অভিযুক্ত মাথারা বারবার যেখানে প্রশ্ন উঠছে, তারা কবে ধরা পড়বে? আদৌ কি ব্যারাকপুরে, আদৌ কি উত্তর 24 পরগনায় শান্তি ফিরবে? দেখো, এরা সমস্ত হচ্ছে হায়ার্ড কিলার, এরা খুব ভ্যাসিলেটিং, এরা আজ এখানে থাকে কাল সেখানে থাকে, ক্ষমতার শীর্ষে থাকতে চায় সবসময়, এবং যে বলবে ইন লিউ অফ মানি তারা এই কাজটা করে দেবে। যদি এই এভিডেন্সেসগুলো যদি ফোর্থকামিং হয়, পুলিশ ওটার উপর ওয়ার্কআউট করবে, দেখবে
যদি হয় কে আসল দোষী না দোষী, কে কার সঙ্গে কোন সালে কত কোন মাসে ছবি তুলেছিল, সেটা বড় ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে তার কালপিবিলিটি কতটা, কালপিবিলিটি কতটা এক। সবচেয়ে বড় ইন্টারেস্টিং আমার যেটা তুমি বললে যে মদন মিত্রর ইন্টারভিউটা যেটা দেখলাম আমি, তার মধ্যে কিন্তু দেখতে পেলাম মদন মিত্র দেখো যাই বলুক বহুদিনকার পলিটিশিয়ান এবং স্পষ্ট বক্তা হিসেবে ওর সুনাম রয়েছে, যথেষ্ট সুনামই রয়েছে। এবং যখন বলল যে মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা, খালি মন্ত্রী না, উনি বললেন জেলা পরিষদের সদস্য হতে গেলে এত টাকা লাগে, পঞ্চায়েত সমিতির সদস্য হতে গেলে এত লাগে, পঞ্চায়েত প্রধান হতে এত লাগে। খালি তারপরে না, একদম লোয়েস্ট লেভেলে যদি এইটুকুনি বললো ডালহৌসি থেকে ধর্মতলা অবধি এরকম সেল যতগুলো আছে, তারও যদি কোনো আধিকারিক বা তারও যদি কোনো পদ পেতে হয়, তাতেও মাল লাগে, পয়সা লাগে, টাকা লাগে। যে একের পর এক তৃণমূল কর্মী খুন হচ্ছেন, নেতা খুন হচ্ছেন, সবের পেছনেই টাকা, সবের পেছনেই টাকা। এবং খালি তাই না, তো ইন্টারভিউটা অসাধারণ, কারণ যে ইন্টারভিউ নিচ্ছিলেন সে বললেন যে এই দলটা তো শীর্ষ নেতৃত্বের নাম করে বললেন এটা তো তার দল, বলে যে না তার তো কিছু, তারই তো দল। তখন বললো হয়তো স্যালিয়েন্ট সমর্থন থাকতেও পারে, পরিষ্কার বলে দিলেন, খোলাখুলি বলে দিলেন অর্থের খেলা, দুর্নীতির খেলা, করাপশনের টাকা, চুরির টাকা, এক্সটর্শনের টাকা, পাওয়ার সিন্ডিকেটের টাকা, সমস্ত কিছু। সেই কারণেই কি একের পর এক প্রাণ চলে যাচ্ছে? আমাদের প্রশ্ন রইল। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছে, একটু পরেই দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি।